হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। হরেক রকম ফুলের সুবাস মিলে মিশ্র একটা গ্রান তৈরি হয়েছে। সেই গ্রানের আবহে পাল্টে গেছে পরিবেশের গম্ভীরতা। নাম না জানা আবহে তলিয়ে গেলেও অস্বস্তি গায়ে কাটা হয়ে বিচ্ছে মাহিবার। কয়েক ঘন্টা পূর্বেই আহমাদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে মাহিবা। লোকটার সাথে একবার নিয়মতান্ত্রিক দেখা হয়েছিল। বাবা চাচারা যথেষ্ট খোঁজ নিয়েছেন। ইতিবাচক ধারণা থাকলেও লোকটার সম্পর্কে বেশি জানাশোনা নেই মাহিবার। পারিবারিক বিয়েতে এটাই স্বাভাবিক। এতে অবশ্য মেয়েটার কোনো আক্ষেপ নেই, তবে মনের মাঝে একটা ভয় ভয় ভাব, অস্বস্তি, একটা সংখ্যা আছে বইকি। সাথে যুক্ত হয়েছে চিরচেনা আবাস ছেড়ে আসার কষ্ট। সব মিলিয়ে ভয়ঙ্কর রকম মিশ্র এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে মেয়েটা। বিড়বিড় করে দুয়া পড়ে যাচ্ছে। হুট করে পড়তে থাকা দুয়ার দিকে খেয়াল হলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, সে এই দুয়া কেন পড়ছে? সে কি এখন মাছের পেটে আছে নাকি? বুক ভরা শঙ্কার মাঝেই মাহিবা ফিক করে হেসে ফেলে নিজ চিন্তায়। কক্ষের চারধারে চেয়ে দেখে ছিমছাম গোছানো একটা ঘর, খাটের সাথে একটা ড্রেসিং টেবিল, পাশে অ্যাটাচ বাথরুম, পশ্চিমে জানালার সাথে একটা 2 সিটের সোফা, উত্তর দিকে একটা ওয়ার্ড্রপ, সাথে একটা রিডিং টেবিল। ব্যাস, আহামরি না হলেও ঘরটা চট করে মাহিবার মনে ধরে যায়। আজ থেকে তারই ঘর কিনা। মেয়েরা তাকে দিয়ে চলে যাওয়ার অনেকক্ষণ পার হয়েছে। ভারী শাড়ি পরে থাকার কারণে নিজের কাছেই অস্বস্তি লাগছে, কিন্তু কি আর করার? যার জন্য এত সাজ তাকে না দেখিয়েই তো আর খুলে ফেলা যাচ্ছে না। চিন্তার রাজ্যের নাবিক মাহিবার ধ্যান ভেঙে ঘরে প্রবেশ করে কেউ। নতুন ভুবন আবিষ্কারে মত্ত থাকা মেয়েটা চমকে ওঠে। কমে যাওয়া হৃৎস্পন্দনের গতি ফের বেড়ে যায়। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে, গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। নিজের এত ভীত অবস্থায় মাহিবা নিজেই বিরক্ত। চেষ্টা করেও স্বাভাবিক থাকতে পারছে না। আশ্চর্য, লোকটা কি বাঘ নাকি ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে? আহমাদ সামনে আসতেই অভ্যাসবশত নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করতেই খেয়াল হয় লোকটা তার জন্য বৈধ, যার কাছে কোনো আড়াল নেই, একটুও না। কথাটা মনে হতেই লজ্জায়, ভয়ে, অস্বস্তিতে আরও একটু গুটিয়ে যায় মাহিবা। অপরদিকে আহমাদ তার রুমের এই অবস্থা দেখে বিরক্ত হয় খানিক। তার গোছানো ঘরটার কি দশা করেছে এরা? বিয়ে করার ইচ্ছে তার কোনোদিনই ছিল না। তার কাছে বিয়ে মানেই একটা শেকলে বাঁধা পড়ে যাওয়া, নিজের নিত্য সাধারণ জীবনে উটকো ঝামেলা নিয়ে আসা, যাকে নিজের ব্যক্তিগত কাজের কৈফিয়ত দিতে হবে, যেটা তার সবচেয়ে অপছন্দের। তার উপর মেয়েটা কেমন খ্যাত, না আছে পোশাক আশাকের স্ত্রী, না আছে কোনো স্মার্টনেস। বাইরের এই অবস্থা দেখেই মেয়েটার মুখ দেখার কোনো প্রয়োজন বোধ করেনি। তার সাথে বেশ অনেক মেয়েরই ওঠা বসা আছে, কিন্তু কাউকে তো এরকম আনকালচার্ড দেখেনি। আর দেখলো যাকে, তাকেই নাকি নিজের বউ বানাতে হলো। সিরিয়াসলি? মায়ের পছন্দে আজ এই মেয়ে তার বউ। তার নিজের যে পছন্দের কেউ ছিল সেরকমও না। ওই যে কাউকে কৈফিয়ত দিতে আর তার ভালো লাগে না, এই জন্যই কোনো মেয়েকে নিজ জীবনে জড়ায়নি। বাবা ছাড়া এই মাই তাকে আর তার ছোট বোন দুটোকে কষ্ট করে মানুষ করে এসেছে। যেহেতু তার নিজের পছন্দের কেউ নেই আর মায়ের পছন্দ হয়েছে, তাই সে হ্যাঁ বলে দিয়েছে। বাড়িতে এই দুইজন মিলেমিশে থাকলে তার জীবনে শান্তি আশা করা যায়। কোনো সারা শব্দ না পেয়ে আস্তে করে মুখ উঁচু করে মানুষটাকে একটু দেখে নেয় মাহিবা। মনে মনে আওড়ায়, আমার বর। ধীরে সুস্থে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সালামের আওয়াজে ধ্যান ভাঙে আহমাদের। তাকায় তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে, আর ওখানেই চোখ আটকে যায়। নিজের মনে নিজেই চমকে ওঠে। আশ্চর্য, মেয়েটা এত সুন্দর। খ্যাত মেয়েরা এমন সুন্দর হয় নাকি? ওই চঞ্চল চোখ জোড়ায় তাকে তাকিয়ে যেন যুগ যুগ পার করে দেওয়া যায়। মনটা একটু নরম হয়। ফার্স্ট ইমপ্রেশন ইতিবাচক হলো নাকি কে জানে। সালামের জবাব নেয়। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? এরকম একটা প্রশ্নে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় মাহিবা। যাকে বিয়ে করলো তার নামটা পর্যন্ত জানে না। আশ্চর্য, অতীব আশ্চর্য। মাহিবার এমন চাহনিতে খানিক ইতস্তত করে আহমাদ বলে, আসলে খেয়াল নেই, ভুলে গেছি। আহমাদের এমনভাবে কথা বলায় হাসি পায় মাহিবার। মুখ টিপে হেসে বলে, মাহিবা তারান্নুম। মাহিবাকে এভাবে হাসতে দেখে হুট করেই কেমন অদ্ভুত অনুভূতি হয় আহমাদের। নাম শুনে বলে, মাহিবা, সুন্দর নাম। আপনার সাথে আমার কিছু কথা আছে। নতুন মানুষের মুখে নিজের নামটা যেন ভারী সুন্দর শোনায় মাহিবার কানে। পরবর্তী কথায় নড়ে চড়ে বলে, জি বলুন।
দরজা লক করে সোফায় আয়েশ করে বসে আহমাদ। সেন্টার টেবিল থেকে পানি খেয়ে গলাটা একটু ভিজিয়ে নেয়। অনেক কথা বলা লাগবে কি না। মন দিয়ে শুনবেন, মাঝখানে কোনো কথা না বললে খুশি হবে। আমার বেলা শেষ হলে আপনি বলতে পারেন। অতঃপর গলা ঝেড়ে বলা শুরু করে। আমি একটু ছন্ন ছাড়া গোছের মানুষ, একটু না বেশি বলা চলে। ধরাবাঁধা নিয়ম আমার ভালো লাগে না, এজন্য বিয়ের প্রতিও কোনো আগ্রহ ছিল না। বলতে গেলে বিয়েটাই করতে চাইনি আমি, কিন্তু মায়ের কথা ফেলতে পারিনি। মা নাকি আপনাকে ভীষণ পছন্দ করেছেন। অনেকদিন ধরেই আমার বিয়ের ব্যাপারে উনি চেষ্টা করে যাচ্ছিলেন, তবে আমার খামখেয়ালিপনার কারণে কোনো সম্বন্ধই বেশি দূর আগাতে পারেনি। কিন্তু আপনি মায়ের মনে কিভাবে এত জায়গা করে নিয়েছেন আল্লাহই জানে। মা এবার আর আমাকে ছাড়লো না। যেহেতু ছোট থেকে বাবাহীন জীবনে মা অনেক কষ্ট করেছেন আমাদের 3 ভাই বোনের জন্য, তাই ওনার জোড়াজুড়িতে এবার আর না করতে পারলাম না। বলতে পারেন মায়ের জন্যই এই বিয়েটা করা। আর আমার জীবনে বা আমার কোনো বিষয়ে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে আমি সবচেয়ে অপছন্দ করি। আশা করি আপনি আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করবেন না। আমি আমার মতো থাকবো, আপনি আপনার মতো। বিস্ময়ে হতবাক মাহিবা, চোখের কোণে জল চিকচিক করছে। জীবনের এই পর্যায়ে সবচেয়ে বিশেষ মানুষের কাছ থেকে শোনা প্রথম বক্তব্য। বাসর রাতে নিজের বরের কাছ থেকে এরকম কথা শুনতে হবে, কল্পনা তো সেটা আসেনি কখনো। কি বলল লোকটা? আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করবেন না? মাহিবা কি তার পার্সোনাল লাইফের বাইরের কেউ? বাসর রাতের ভয় জড়তা ছাপিয়ে এখন ভবিষ্যৎ নিয়ে ভয় হচ্ছে। এরকম লোকের সাথে কিভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে, যে কিনা প্রথম দিনই বলে আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো? কোনো উত্তর না পেয়ে আহমাদ প্রশ্ন ছুড়ে দেয়। আপনি কি বুঝতে পেরেছেন? সংবিত ফিরে পায় মাহিবা, জড়ানো কণ্ঠে বলে। জি। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। হুট করে মাথায় দুটো প্রশ্ন আসে মাহিবার, চেপে না রেখে জিজ্ঞেস করে ফেলে। আপনার কি আমাকে পছন্দ হয়নি? আপনি কি এই বিয়ে মানেন না? মাহিবাকে যে আহমাদের এখন পছন্দ হচ্ছে না তা না, এখন কি মেয়েটাকে তো সে দেখেইনি। পোশাক আশাকের অবস্থা দেখে সেদিন আর চোখ তুলে তাকানোর ইচ্ছে জাগেনি, কিন্তু এই মুহূর্তে প্রথম সাক্ষাতে এই মেয়েটাকে দেখে পূর্বের ধারণা একটু হলেও পাল্টায় সে। মেয়েটার সম্পর্কে যে ধারণা সে ইতিপূর্বে করেছে সেটা কি মুখের উপর বলে দেওয়া যায় নাকি? আর বিয়ে যখন করেই নিয়েছে, মানবে না কেন? না, সেরকম কিছু না। বিয়ে করার মন মানসিকতা আমার ছিল না, কিন্তু যখন বিয়েটা হয়ে গিয়েছে মানবো না কেন? অবশ্যই মানি। আরেকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে মাহিবার, বলবে কি না ইতস্তত করলে আহমাদ বিষয়টা খেয়াল করে, বলে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মাহিবা মিনমিন করে জিজ্ঞেস করে। আপনার জীবনে কি কেউ আছে? কথার ধরন দেখে হাসি পায় আহমাদের। প্রশ্ন শুনে ইঙ্গিত বুঝতে পেরে বলে। না, ওই যে বললাম কৈফিয়ত দিতে ভালো লাগে না, তাই কাউকে জীবনে জড়াইনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহিবা একটু থেমে বলে। ও আচ্ছা। ভারী পাথর যেন বুক থেকে সরে যায়। যাক, ঝামেলা বেশদূর গড়ায়নি। বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে মাহিবা প্রস্তাব দেয়। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? নিজের ধারণা করা খ্যাত নামক মেয়েটির থেকে এমন কথায় বিস্মিত আহমাদ বিস্ময়ে বলে ওঠে। মানে? আপনি তো বিয়ে করতে চাইতেন না, নিজের জীবন কারোর সাথে বেঁধে ফেলতে হবে বলে। বিয়ে করলেও আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি আমাকে নিজের জীবন সঙ্গী ভাবতে প্রস্তুত। কিন্তু জীবনের সাথে জীবন যখন এক সুতোয় গেঁথেই গেছে, তাহলে আমাদের মাঝে একটা সহজ সম্পর্ক থাকা দরকার। তাই বলছি, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটার কথা বলার ভঙ্গিটা দারুণ লাগলো আহমাদের। কথাগুলোও সুন্দর। জীবনের সাথে জীবন যখন এক সুতোয় গেঁথেই গেছে, কথাটা কি একটু বেশি সুন্দর শোনালো না? চিন্তার রাজ্য থেকে বেরিয়ে সে উত্তর দেয়। হ্যাঁ, সেটা হওয়াই যায়। ধন্যবাদ। তাহলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। আজকে সারাদিন নিশ্চয়ই আপনার উপর দিয়ে ধকল গেছে অনেক। প্রশ্ন শুনে মাহিবা ভাবে। লোকটা খারাপ না, চিন্তাধারা একটু উল্টাপাল্টা আর কি। সম্মতি দিয়ে লাগেজ থেকে জামাকাপড় নিয়ে ফ্রেশ হতে যায়। আহমাদ চলে যায় অন্য ওয়াশরুমে ফ্রেশ হতে। পথের ভিন্নতা কি এখানেই শুরু হলো? ঘরে এসে আরেকবার চমকে যায় আহমাদ। আজকে তার চমক পাওয়ার দিন নাকি? মাহিবা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছে। তার পরনে একটা গোল ফ্রক, হিজাবে মুড়িয়ে রেখেছে শরীরের উপরিভাগ। মনে হচ্ছে মুখটাও মোছেনি। মেয়েটাকে এত ছোট্ট লাগছে কেন? মা কি তাহলে ধরে বেঁধে একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল? ভাবতেই রাগ বাসা বাঁধে আহমাদের মস্তিষ্কে। চোয়াল শক্ত হয়ে আসে তার। বিয়েতে হ্যাঁ বলেছে বলে কি শেষমেশ একটা পিচ্চির সাথে বিয়ে দিবে নাকি? আশ্চর্য। কিন্তু মেয়েটার কথা শুনে তো মনে হলো সে বেশ ম্যাচিওর। স্কুলে পড়ে বলে তো মনে হলো না, কিন্তু এখন তো সেরকমই লাগছে। মনের শঙ্কা দূর করতে দ্রুত গতিতে মাহিবার সামনে যেয়ে বলল। আপনি কোন ক্লাসে পড়েন?
চোখ পিটপিট করে তাকায় মাহিবা। এটা আবার কেমন প্রশ্ন? বিয়ে করেছে তার সম্পর্কে কিছুই জানে না নাকি? অনার্স সেকেন্ড ইয়ার। বেশ চমকে যায় আহমাদ। চমক নিয়েই প্রশ্ন করে। আপনি ভার্সিটিতে পড়েন? জি। মাদ্রাসায় না? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মাহিবা। না তো। তাহলে আপনি এমনভাবে বোরখা পরেন কেন? স্মিত হাসে মাহিবা। এতক্ষণে আহমাদের চমকের কারণ ধরতে পারে মেয়েটা। বোরখা কি শুধু মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের জন্য? প্রশ্নটা নিরেট খাঁচায় বদ্ধ আহমাদের কোমল মস্তিষ্কে আঘাত করতে পারল কি জানা নেই মাহিবার। মাহিবার তাকানোর ধরনে যেন হৃদস্পন্দনে ধাক্কা লাগে আহমাদের। মেয়েটার হুটহাট এমন চাহনি, হাসি যে তার শক্ত মনে ধাক্কা দিচ্ছে। মেয়েটা কি জানে? জানে না। ধ্যান ছেড়ে বের হতে চায় আহমাদ। মেয়েটাকে সে অপছন্দ করেছিল। এক দেখায় পছন্দ করলে তো হবে না, নিজ অভিমতে অটল থাকতে হবে। প্রশ্ন এড়িয়ে নিজে প্রশ্ন যোগ করে সে। আপনার বয়স কত? উদাস মাহিবা এবার। আর মাহিবা আশ্চর্য হয় না। বুঝতেই পারছে এই লোক তার সম্পর্কে কিছুই জানে না। দীর্ঘশ্বাস ফেলে বলে, 21+। আহমাদ মুখের আদলের সাথে বয়স মেলাতে পারে না। তার কাছে বয়সটা বেশি লাগছে। নাসর বান্দা মন স্বস্তি পাচ্ছে না। কিন্তু আপনাকে দেখে তো বাচ্চা বাচ্চা লাগছে। এতক্ষণে মাহিবা বুঝতে পারে জিজ্ঞাসার কারণ। উত্তর দেয়, আমার হাইট কম, আরও ফ্রক পরে আছি তাই এমন লাগছে। খারাপ লাগছে দেখতে? এটা পাল্টে ফেলবো? স্বস্তির শ্বাস নেয় আহমাদ। মনে মনে স্বীকার করে মেয়েটাকে দেখতে সুন্দর লাগছে। নিজের স্বীকারোক্তিতে নিজেই বিস্মিত হয়। ঘণ্টাখানেক আগে খ্যাত লাগা মেয়েটাকে নাকি এখন তার কাছে সুন্দর লাগছে। অবিশ্বাস্য। ভাবনা ভেঙে গলা খাকারি দিয়ে বলে, না, চেঞ্জ করতে হবে না। আপনার যেটা পরে সুবিধা সেটাই পরবেন। প্রশ্ন পর্ব শেষ করে ঘুমানোর প্রস্তুতি নেয় আহমাদ। তৎক্ষণাৎ মাহিবা বলে ওঠে। একটু দাঁড়ান। মাহিবার কথায় তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আহমাদ। মাহিবা জিজ্ঞেস করে, আপনি কি এখনই ঘুমিয়ে পড়বেন? হ্যাঁ, কেন? আসলে একটু কাজ ছিল। কি কাজ? ইতস্তত করে মাহিবা বলে, আজকে যেহেতু আমাদের বিয়ের প্রথম রাত, তাই এই রাতে দুটো কাজ আছে। একটা হচ্ছে দোয়া পড়তে হবে আপনাকে আমার মাথায় হাত দিয়ে, আর 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। এগুলো জরুরি নয়, তবে পড়লে বরকতের আশা করা যায়। এতটুকু বলে চোখ তুলে আহমাদের দিকে তাকায় মেয়েটা। লোকটার ভাবভঙ্গি বুঝতে চেষ্টা করে মাহিবা। আহমাদকে ভাবতে দেখে আবার বলে, যেহেতু আপনি বিয়েটা মেনেই নিয়েছেন, তাহলে আমরা এই সম্পর্কে বরকতের আশা করতেই পারি। একটু পড়বেন প্লিজ। বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই হবে ইনশাআল্লাহ। মাহিবার অনুরোধে গলে গেলেও ভাবে সেটা প্রকাশ করে না আহমাদ। কিন্তু একটু বিব্রতও হয়, কারণ দোয়াটা তার জানা নেই। আহমাদের মনের কথা হয়তো বুঝতে পারলো মাহিবা। চট করে উঠে নিজের হাত ব্যাগ থেকে ফোন বের করে একটা দোয়ার অ্যাপ চালু করে ফোনটা আহমাদের সামনে ধরে বলে, এই যে এটা, আমার কপালের চুলের অংশে হাত দিয়ে পড়ুন। খানিক চমকায় আহমাদ। মেয়েটা ওর মনের কথা বুঝলো কি করে? ফোন হাতে নিয়ে একবার দুয়ার দিকে দেখে মাহিবার দিকে তাকায়। দেখে সে হিজাবের মাথার দিক খানিকটা ঢিলা করে চুল বের করে রেখেছে। প্রথম কোনো নারীকে ইচ্ছাকৃত স্পর্শ দিতে গিয়ে বেশ অস্বস্তি হয় আহমাদের। নিজেকে সামলে মাহিবার কপালে হাত দেয়, বিড়বিড় করে দুয়াটা পড়ে। অপরদিকে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষের প্রথম স্পর্শ অনুভব করে মাহিবা। চোখ বন্ধ করে অনুভব করে তার স্বামী নামক মানুষটির পবিত্র ছোঁয়া, যার জন্য 21টা বসন্ত হেফাজতে রেখেছে নিজেকে। দুয়া পড়া শেষ হলে আহমাদ জিজ্ঞেস করে, এবার? বিদ্যুৎ গতিতে চোখ খুলে মাহিবা। উত্তর দেয়, এবার 2 রাকাত নফল নামাজ পড়লেই হবে। এই পর্যায়ে আহমাদ জিজ্ঞেস করে, এগুলো কোত্থেকে শিখেছেন আপনি? বই পড়ে জেনেছি, বিভিন্ন হাদিস থেকে। ও আচ্ছা, আসুন। জামায়াতে নামাজ আদায়ের জন্য দাঁড়ায় দুজনে। আহমাদ সামনে, তার পেছনে মাহিবা। তাকবীর দেওয়ার আগ মুহূর্তে মাহিবা বলে ওঠে। 1 মিনিট। আহমাদ ঘুরে তাকায়, জিজ্ঞেস করতে চায়, কি হলো? কিন্তু তার আগেই নিজের পায়ের কাছে মাহিবাকে বসতে দেখে এবং তার পায়ে হাত দিয়ে দেখে চমকে যায় আহমাদ। দ্রুত সরে যায়, জিজ্ঞেস করে, কি করছেন কি? নিচে থেকেই মুখ উঁচু করে মাহিবা বলে, আপনার ট্রাউজারটা একটু গুটিয়ে দিই, টাকনু ঢেকে যাচ্ছে। এভাবে মাহিবাকে কথা বলতে দেখে সত্যি আহমাদের কাছে ওকে বাচ্চা মনে হচ্ছে। নিয়মিত নামাজ পড়ায় বিষয়টা জানে আহমাদ। টাকনু ঢেকে থাকলে নামাজ হয় না। উত্তরে বলে, আমি ঠিক করছি, আপনি উঠুন। বলতে বলতে মাহিবা আহমাদের ট্রাউজার গুটিয়ে দেয়, সাথে বলতে থাকে, আমি যথাযথ চেষ্টা করব আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার। তবে বন্ধুত্ব যখন করেইছেন, তাহলে আপনার একটু একটু কাজ আমাকে করতে দিন, ভালো লাগবে আমার। মাহিবার কথা কাজ দুটোই ভালো লাগলো আহমাদের কাছে।
কাজে মনে হলো মেয়েটা তাকে সম্মানের আসনে বসিয়েছে, কথায় মনে হলো মেয়েটা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। নিজের প্রতি এমন সম্মান পেয়ে বেশ আনন্দিত হলো আহমাদ। ঠোঁটের কোণে অজান্তেই খেলে গেল সূক্ষ্ম হাসির রেখা। পুরুষ মানুষ নিজ স্ত্রীর কাছ থেকে সম্মান আশা করে, বাইরে যেমনই হোক না কেন, তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, তার ঘরের রানী, তার সন্তান সনন্তীর থেকে সে সম্মান আশা করে। এটা তাদের প্রকৃতিগত স্বভাব। অন্যের প্রতি বিদ্বেষ ভাব এতে নেই। তাই আহমাদের কাছেও বিষয়টা ভালো লাগলো। সে কি বুঝতে পারলো তার হৃদকুঠির শক্ত প্রাচীর ডিঙিয়ে মেয়েটা নিজের জায়গা করে নিচ্ছে। রবের শুকরিয়ায় লুটিয়ে পড়ল দুই মানবী। সিজদায় লুটিয়ে ব্যক্ত করল নিজেদের চাওয়া, অতঃপর অবশ্য কর্তব্য হিসেবে গা এলিয়ে দিল বিছানায়। উদ্দেশ্য এক সুখ নিদ্রা উদযাপন। ক্লান্তিকর দিন শেষে আহমদ ঘুমের রাজ্যে পাড়ি জমালেও তন্দ্রা নামে না মাহিবার চোখে। বাইরে থেকে নিজেকে শান্ত রাখার প্রয়াস চালালেও ভেতরে ভেতরে মনটা বেশ ভয়ে আছে। লোকটা এক অদ্ভুত সিদ্ধান্ত জানিয়েছে ওকে, সেও সায় জানিয়েছে তাৎক্ষণিকভাবে, কিন্তু এখন যে চিন্তার ঘিরে ধরেছে তাকে। অথই সাগরে নিজেকে কুলহারা মনে হয় মাহিবার। দাম্পত্য জীবনে নিশ্চয়ই স্বামী স্ত্রীর মাঝে একটা সুন্দর সম্পর্কের প্রয়োজন, কিন্তু আহমাদ তাকে সেসব কথা বলেছে। সেই কথার রেস ধরে তার সাথে কতটা সুন্দর সম্পর্ক সে তৈরি করতে পারবে সেটা নিয়ে সে যথেষ্ট চিন্তিত। একটা সম্পর্ক কি একজনের চেষ্টায় টিকিয়ে রাখা সম্ভব? কিভাবে কি হবে ভাবতে ভাবতে নিজেকে দিশেহারা লাগে মাহিবার। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে চায়, নিজেই যেন নিজেকে বোঝায়। আল্লাহ আমাকে এই সম্পর্ক পর্যন্ত নিয়ে এসেছে, বাকি জীবন পাড়ি দিতেও উনিই সাহায্য করবে। আমার টেনশন করে কোনো কাজ নেই। চোখ বন্ধ করে আবেদন করে, আমায় সাহায্য করো আল্লাহ, প্লিজ। একজন পুরুষের উপস্থিতিতে স্বস্তি পায় না মাহিবা। চারদিকে চোখ ঘুরিয়ে ফের পাশে শুয়ে থাকা লোকটার দিকে তাকায়। কি নির্বিকার ভাবে ঘুমিয়ে আছে। পাশে যে জলজন্ত একটা মেয়ে শুয়ে আছে, এতে যেন তার কোনো হেলদোল নেই। হুট করেই বাবা মায়ের কথা স্মরণে আসে মাহিবার। দুঃখরা করা নাড়ে হৃদ কপাটে। ছোট ভাইটার কথা মনে হতেই চোখ টলমল হয়ে ওঠে। বুকে দগদগে ঘা হয়ে যাওয়া এই কষ্টগুলো কবে একটু কমবে? 22টা বছর যেই বাবা মায়ের সান্নিধ্যে বড় হয়েছে, সেই বাবা মাকে ছেড়ে আসার কষ্ট, সন্তান তুল্য ছোট ভাইটাকে ছেড়ে আসার কষ্ট, নতুন পরিবেশের ভয় এবং যার হাত ধরে এই অজানায় পাড়ি জমালো তাকেই স্বামীরূপে না পাওয়ার কষ্ট মাহিবাকে একাকার করে দিচ্ছে। আহমাদের কথায় ভবিষ্যৎ ভাবতে বাধ্য হচ্ছে মাহিবা। এই রাতটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, ভয় ছিল, কিন্তু যেটার স্বপ্ন ছিল, যার জন্য ভয় ছিল, তেমন কিছুই হলো না। উল্টো ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে গেল মেয়েটা। সারা জীবন ছেলেদের থেকে দূরত্ব তৈরি করে আসা মাহিবা ভাবছিল স্বামী নামক পুরুষটার সাথে সে সহজ হবে কিভাবে। কিন্তু এখন শঙ্কা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা পরক্ষণেই ভাবে, না, আমাকে হতাশ হওয়া যাবে না। মানুষটা তো খারাপ না, তার মাঝে মানবিকতা আছে। একজন মানুষের চিন্তা ভাবনা ভিন্ন হতেই পারে, কিন্তু বিয়ে নিয়ে তার এই বিরক্তিকে আমি শান্তিতে রূপান্তর করব। আল্লাহ যখন তাকে আমার জীবনে পাঠিয়েছেন, তার মানে সে আমারই। আমি পারবো ইনশাআল্লাহ। তুমি সহায় হও আল্লাহ। ভাবনার রাজ্যে ঘুরতে ঘুরতেই ঘুম নামে মেয়েটার দু চোখে। অ্যালার্মের শব্দে ঘুম হালকা হয়ে আসে আহমাদের। এদিক ওদিক হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে সে। আড়মোড়া ভাঙতে যেয়ে হাত পড়ে নরম কিছুর উপর হাত দিয়েছে। চোখ বন্ধ করেই ভাবতে থাকে আহমাদ। আস্তে ধীরে নিদ্রামগ্ন চোখ খুলে দেখে এক ঘুমন্ত নারীকে, যার বাহুর উপর বিচরণ করছিল তার হাত। জীবনে প্রথম নিজ বিছানায় অন্য নারীকে দেখে ভেবাচাকা খেলেও পরে মনে পড়ে এটা তার সদ্য বিয়ে করা বউ, তার নিজের বউ। ভাবতেই কেমন একটু লাগলো ভালো। নিজের খেয়ালে ডুবে থেকেই আহমাদ তার হাত মাহিবার বাহু থেকে মুখের দিকে নিয়ে যায়। ঘুমানোর সময় মেয়েটা হালকা গোলাপি রঙের একটা ওড়না পরে ঘুমিয়েছে। কপালের দিকে কিছু ছোট ছোট চুল চোখের দিকে এসে এলোমেলো হয়ে আছে। সেই চুলগুলোই খুব যত্ন নিয়ে সরিয়ে দেয় আহমাদ। দেখতে থাকে তার ঘুমন্ত বউকে। মেয়েটাকে দেখলে তার প্রথমেই মনে হয় মেয়েটা একদম বাচ্চা, ঘুমাচ্ছেও কেমন বাচ্চাদের মতো গুটিসুটি করে। আহমাদের হাতের ছোঁয়া একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে মাহিবা নড়তেই সংবিদ ফিরে পায় আহমাদ। সে এতক্ষণ একটা মেয়ের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল, শুধু তাই নয়, মুখেও হাত দিয়েছিল। ভাবতেই নিজের প্রতি নিজেই বিরক্ত হয় আহমাদ। কাল রাত থেকেই মেয়েটাকে দেখলে সে সব বিরক্তিকর কাজ করে যাচ্ছে।
অন্য মেয়েদের যেখানে বিরক্ত লাগতো সেখানে এই মেয়েকে দেখলে কেমন অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে তার হৃদয় কোঠরে। সেটা কি শুধুই তার বউ বলে আর ভাবতে পারে না আহমাদ। ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে উঠে পড়ে। উজু করে এসে দেখে মাহিবা এখনো ঘুমিয়ে। কাল রাতে দেখেছিল মেয়েটা নামাজ পড়ে, বেশভূষা দেখেও তাই মনে হয়েছে, তাই ডাকতে যায় তাকে। মাহিবার শিউরে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাকে, মাহিবা উঠুন, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে নিন। মাহিবা, মাহিবা উঠুন। ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায় মাহিবা। আহমাদকে তার এত কাছে দেখে তরাক করে লাফ দিয়ে উঠে বসে। আহমাদ মাহিবাকে এভাবে উঠতে দেখে বলে, আরে আস্তে, নামাজ পড়ার জন্য ডাকলাম। কথাটা শুনতেই অদ্ভুত এক শান্তি খেলে মাহিবার মনে। তার ব্যক্তিগত পুরুষ তাকে ডাকছে নামাজ পড়ার জন্য। লোকটা কত ভালো। ভাবতেই ঠোঁটের কোণে ভেসে ওঠে নির্মল এক হাসির রেখা। যেই হাসি দেখে বুকে কাঁপন ধরে আহমাদের। দ্রুত চোখ সরিয়ে জায়নামাজ বিছিয়ে নেয় সে। আহমাদকে বাসায় নামাজ পড়তে দেখে মাহিবা জিজ্ঞেস করে, বাসায় নামাজ পড়বেন? হ্যাঁ। তাহলে একটু দাঁড়ান, আমিও যেটা করে আসি, একসাথে নামাজ পড়বো। বলেই ছুটে যায় ওয়াশরুমে। এই মুহূর্তে এসে আহমাদ বুঝতে পারে মেয়েটা চঞ্চল। স্মিত হেসে মাহিবার জন্য একটা জায়নামাজ বিছিয়ে রাখে পেছনে। উজু করে এসে নিজের জন্য জায়নামাজ বিছিয়ে রাখা দেখে প্রশান্তির হাসি হাসে মাহিবা। হিজাব পরে নামাজের জন্য দাঁড়ালে আহমাদ বলে, মুখ মুছবেন না? হাত মুখ ধুয়ে এসে মুছতে মাহিবার ভালো লাগে না। এই ভেজা হাত মুখে বাতাস লাগলে যে ঠান্ডা ঠান্ডা লাগে এটা সে উপভোগ করে। তাই বলে, সমস্যা নেই, এমনিই ভালো লাগে আমার। নতুন জীবনের নতুন সকালে কাতার বন্দী হয়ে নামাজ আদায় করে এক যুগল। নামাজ শেষে মাহিবা নিজের আনা কুরআন থেকে সূরা আর রহমান তিলাওয়াত শুরু করে। অপরদিকে ক্লান্ত আহমাদ ঘুমানোর প্রস্তুতিতে বিছানায় শোয়া মাত্রই শুনতে পায় মধুর কণ্ঠে তিলাওয়াত। বিস্ময়ে নিয়ে চেয়ে থাকে মাহিবার পানে। অনেক বেশি বিস্মিত হচ্ছে সে আজকাল। প্রায় 15 মিনিট পর মাহিবা যখন তিলাওয়াত থামায়, সংবেদ ফিরে পায় আহমাদ। মনে মনে বলে, মাশাআল্লাহ, অসাধারণ। নড়ে চড়ে বলে, এই কোরআনটা কার? মাহিবা ভেবেছিল আহমাদ হয়তো ঘুমিয়ে পড়েছে। আহমাদের কণ্ঠে পেছনে তাকায়, দেখে সে সম্পূর্ণ জাগ্রত। উত্তর দেয়, আমার, আমি বাসা থেকে নিয়ে এসেছি। আনার কি দরকার ছিল? সবার বাসায় তো কোরআন থাকে। না, সেই জন্য না। আসলে আমি যখন প্রথম কোরআন ধরি, আব্বু এটা কিনে দিয়েছিলেন। আমার জীবনের প্রথম কোরআন এটাই। তারপর তো কতই রং বেরঙের কোরআন কিনলাম, কিন্তু এটার মায়া ছাড়তে পারি না, তাই নিয়ে এসেছি। আপনি কি রাগ করেছেন? মাহিবা শেষ প্রশ্নটা বেশ ভয়ে ভয়ে করল, কেননা আহমাদ তার শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু নেয়নি। মাহিবার বাবা উপহারের কথা বললেও সরাসরি সে নাকচ করে দিয়েছে। তার বক্তব্য, মেয়ে দিয়েছে এটাই অনেক, আর আমার যা আছে তাই দেখে যদি আসতে চায় তাহলে আসবে, না হলে না। উপহার নামের একটা কিচ্ছু আমি নেব না। আহমাদ শান্ত কণ্ঠে উত্তর দেয়। না, রাগ করার কি আছে? আহমাদের শান্ত কণ্ঠে যেন একটু আশকারা পেল মাহিবা। আচ্ছা, একটা কথা বলি। বলুন। আমি বেশ কিছু বই কিনেছিলাম কলেজে থাকাকালীন সময়ে, বেশিরভাগই আমার জমানো টাকায়। আজকে তো আমাদের ওই বাসায় যাওয়ার কথা। আসার সময় কি আমি ওই বইগুলো সাথে আনতে পারি? কোনো বাচ্চা যেভাবে কিছুর বায়না ধরে, মাহিবার অনুরোধ আহমাদের কাছে তেমনই লাগলো। এমনভাবে বললে কি কেউ না করতে পারে? আহমাদও পারল না, নরম কণ্ঠে বলল, আনতে পারেন। মাহিবা যেন আকাশের চাঁদ হাতে পেল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, জাযাকাল্লাহু খায়র। আহমাদ ভ্রু কুঁচকে বলল, মানে? হাসি মুখেই মাহিবা উত্তর দেয়, এই যে আপনি আপনার ঘরে আমার বইগুলোকে জায়গা দিবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেন, এই দোয়া করলাম। দোয়াটা সুন্দর না? বই আনার অনুমতি পেয়ে মাহিবার যেন উচ্ছ্বাসের শেষ নেই। আনন্দটা খেয়াল করলো আহমাদ। দোয়াটাও ভালো লাগলো তার কাছে। অনেক সময় এমন হয়, কারো কোনো উপকারে ধন্যবাদ বলতে আমাদের ভালো লাগে না, কারণ তার উপকারটাই এমন। এর বিনিময়ে যেন কিছু দিতে পারলে আমরা শান্তি পাই। সেক্ষেত্রে এই দোয়ার থেকে উত্তম আর কি হতে পারে যে আমি তার জন্য আল্লাহর কাছে উত্তম বিনিময় চেয়ে দিলাম। আহমাদেরও ভালো লাগলো বিষয়টা। আস্তে বলল, সুন্দর। মাহিবা খেয়াল করলো তার বরটা বেশি কথা বলে না। কাল রাত থেকেই দেখলো। এখন মনে হচ্ছে মানুষটা ক্লান্ত বেশ। কেমন আস্তে আস্তে কথা বলছে। নরম কণ্ঠে সে জিজ্ঞেস করে, আপনার কি ক্লান্ত লাগছে? এক কাপ চা এনে দিই?
অনাকাঙ্ক্ষিত মানুষের থেকে কাঙ্ক্ষিত কথা শুনে চমকায় আহমাদ, থমকায়ও খানিক। মেয়েটা তাকে বুঝে ফেলছে কিভাবে? কাল রাত থেকেই দেখছে। চা খেতে মন চাইলেও ভদ্রতার খাতিরে বলে, আপনি তো এখানে নতুন, আপনার কষ্ট হবে। থাক, সমস্যা নেই, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। লোকটা তার কষ্টের কথা ভাবছে। কথাটা মাহিবার কাছে এতই ভালো লাগলো, মনে হলো যেন এতটুকু কথার বিনিময়ে যে কোনো কষ্ট সে হাসি মুখে বরণ করে নিতে প্রস্তুত। আবারও হাসি ফুটল তার চঞ্চল কায়ায়, চঞ্চল কণ্ঠেই বলল, নতুন তো কি হয়েছে, আস্তে আস্তে চিনে যাব ইনশাআল্লাহ। এখন থেকেই না হয় চেনার মিশন শুরু করি। বাইরে কেউ না কেউ তো আছে, ওনাদের কাছে শুনে নিব। আমার একটুও কষ্ট হবে না। আপনি 5 মিনিট অপেক্ষা করুন, ঘুমাবেন না কিন্তু। হ্যাঁ, যাচ্ছি আমি। কথা শেষে উচ্ছল পায়ে ঘর থেকে বের হলো মেয়েটা। আহমাদ খেয়াল করলো মাহিবা যখন বলল, আমার একটুও কষ্ট হবে না, তখন যেন মেয়েটার মুখে সর্বসুখী ভাব ছিল। আশ্চর্য, ওর কষ্টের কথা বলল বলেই এত খুশি। মনে হলো এর বিনিময়ে সে এভারেস্টও জয় করতে পারে। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি হলেও এই মুহূর্তে ড্রয়িং রুমে কোনো পুরুষ মানুষ দেখলো না মাহিবা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সামনের সোফায় উপবিষ্ট মানবীর দিকে। মহিলাকে কাল দেখেছিল, আহমাদ সম্ভবত খালামণি বলে ডেকেছিল। সেই হিসাবে দেখতে গেলে তার খালা শাশুড়ি। নম্র স্বরে সালাম দেয় মাহিবা। আসসালামু আলাইকুম খালামণি। অপরিচিত কণ্ঠের সম্বোধনে ফিরে তাকান ভদ্র মহিলা। নতুন বউকে সালাম দিতে দেখে খুশি হন মনে মনে। সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বৌমা, এত সকালে বের হলে? কোনো সমস্যা? না খালামণি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে কিছু দরকার? খানিক ইতস্তত করে মাহিবা। লজ্জাও পায় বোধহয়। বিষয়টা খেয়াল করেন মধ্যবয়স্ক নারী। ভরসার হাত মাথায় দিয়ে বলেন, কোনো সমস্যা হলে বলো মা, আমি তো তোমার মায়ের মতোই। এই একটা কথাই যেন সমস্ত জড়তা কাটাতে সক্ষম। মা এমনই একটা ভরসার জায়গা, যার মতো করে কেউ নিজেকে উপস্থাপন করতে চাইলেও সে ভরসাপূর্ণ হয়ে ওঠে। ধীর গলায় মাহিবা বলে, খালামণি, ওনার মাথা ব্যথা করছে, একটু চা খেলে মনে হয় ভালো লাগতো। আমি কি একটু চা বানাবো? আপনি একটু সাহায্য করবেন? মেয়েটার খালামণি ডাকে যেন মায়া ঝরে পড়ছে। এত সুন্দর করে তো ওনার নিজের ভাগ্নিগুলোও ডাকে না। আবার আহমাদেরও খেয়াল রাখছে। যাক, আপার ভাগ্যে একটা ভালো বউ জুটেছে। তবে কে জানে আসলেই ভালো নাকি। অন্য চিন্তা মাথায় জায়গা না দিয়ে খুশি মনে মাহিবাকে নিয়ে চললেন রান্নাঘরের দিকে। প্রফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই অবশ্যই, চলো দেখি। মাহিবা আশেপাশে তাকিয়ে তার শাশুড়িকে খোঁজে। তাকে রাতে দেখেছিল, এখানে কোথাও নেই। এই পর্যায়ে খালা শাশুড়িকে জিজ্ঞেস করে মাহিবা। খালামণি, মা কোথায়? এখনো ওঠেনি? শাশুড়ির খোঁজ নেওয়াতে এবার মনে হলো আসলেই মেয়েটা ভালো। উত্তরে বললেন, তোমার মা একটু অসুস্থ, কাল রাত থেকে পায়ের ব্যথা বেড়েছে, তাই আমি জোর করে শুয়ে রেখে এসেছি। মনে মনে উদ্বিগ্ন হলেও সেটা প্রকাশ করলো না মাহিবা। চা বানাতে বানাতেই জিজ্ঞেস করলো, আপনি চা খাবেন খালামণি? আপনার জন্য 1 কাপ চা বানাই? বিনয় প্রকাশ পেল মাহিবার স্বরে। খুশি হলেন শিউলি বেগম, বললেন, বানাবে বানাও, দেখি নতুন বউয়ের হাতের চা কেমন। হাসি মুখে মাহিবা বলে, খারাপ হলে কিন্তু রাগ করবেন না খালামণি, শিখিয়ে দিয়েন। অবশ্যই, শিখিয়ে তো দিতেই হবে। 10টা না 5টা না, একটা মাত্র ছেলের বউ আমার আপার, শেখাতে তো হবেই। চা বানানো শেষে শিউলি বেগমের হাতে 1 কাপ দিয়ে আরেক কাপ নিয়ে ঘরের দিকে যায় মাহিবা। ঘরে এসে দেখে আহমাদ বিছানায় হেলান দিয়ে বসে আছে। আপনার চা। চোখ খুলে আহমাদ জিজ্ঞেস করে, বাইরে কেউ ছিল? জি, খালামণি ছিল। ও আচ্ছা। দ্রুতই চা শেষ করে ফেলে আহমাদ। এতক্ষণে খেয়াল হয় মাহিবা চা খায়নি। এভাবে তাকে না জিজ্ঞেস করে খেয়ে ফেলাটা অভদ্রতা মনে হয়। জিজ্ঞেস করে, আপনি চা খেলেন না? চিন্তায় বুঁদ হয়ে থাকা মাহিবা প্রশ্নের জবাবে বলে, না, আর সমস্যা নেই, আপনি খান। খাওয়া শেষ। বিছানায় গা এলিয়ে দিতেই মাহিবা বলে, খালামণি বললেন কাল রাত থেকে নাকি মায়ের পায়ের ব্যথা বেড়েছে। চলেন না দেখে আসি মাকে। মায়ের এই খবর জানতো না আহমাদ। তড়িঘড়ি করে উঠে বলে, আশ্চর্য, আমাকে এই কথাটা একবার কেউ জানানোর প্রয়োজন মনে করলো না। আগে পিছে না দেখে মায়ের ঘরের দিকে ছোটে। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেলেই মাহিবা বাধা দেয়। দাঁড়ান, নক করে নি ডাকে। পেছনে ফিরে মাহিবাকে দেখে আহমাদ। মেয়েটার আগমন খেয়াল করেনি সে। বিরক্ত হয়ে বলে, আমি কি মায়ের অপরিচিত কেউ? জিজ্ঞেস করে ঢুকতে হবে কেন? অপরিচিত বলে কথা না, প্রাইভেসি বলে তো একটা বিষয় আছে।
মা হয়তো ভেতরে এমন কোনো অবস্থায় থাকতে পারে যেখানে আপনি উপস্থিত হলে দুজনেই বিব্রত হয়ে পড়বেন। এটা নবীজির আদেশ, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে আসুন না। কথাগুলো যৌক্তিক শোনালো আহমাদের কাছে। কার্টিসি বলে তো একটা কথা আছে। সে অবশ্য অন্য কারো ঘরে যাওয়ার সময় অনুমতি নিলেও মায়ের ঘরে ঢোকার সময় কখনো এসব ভাবেনি। তবে ভাবা উচিত বলে মনে হলো। নক করলো সে। মা, আসবো? শব্দ পেয়ে দরজা খুলে দিলেন শিউলি বেগম। আরে আহম্মদ, তোর নাকি মাথা ব্যথা? তা মাথা ব্যথা নিয়ে এখানে কি? মার পায়ে ব্যথা বেড়েছে, এটা আমাকে জানাওনি কেন? কই মা, দেখি সরো। শিউলি বেগমকে সরিয়ে দিয়ে ঘরে ঢোকে আহমাদ। ততক্ষণে উঠে পড়েছেন সালেহা বেগম। এই যে এখানে। কি রে, এমন তাড়াহুড়া কিসের? মায়ের পাশে বসতে বসতে আহমাদ বলে, কিসের আবার? তোমার পায়ের ব্যথার কথা আমাকে বলনি কেন? ছেলে বিয়ে দিয়েছি, এখন কি সব কথা চাইলেই বলা যায় নাকি? এসব আজাইরা যুক্তি দেখাবা না মা, ফালতু কথা বলে। মলমটা দিয়েছো পায়ে? ইয়ে, দাওনি না? দাঁড়াও, আমি দিয়ে দিই। মা ছেলের কথায় ঘটনা পরিষ্কার মাহিবার কাছে। মলম না দেওয়াতেই পায়ের ব্যথা এত বেড়েছে। মাহিবা বলে, কোথায় মলম? আমায় বলেন, আমি নিয়ে আসি। এতক্ষণে ওকে খেয়াল করে সবাই। সালেহা বেগম তড়িঘড়ি করে বলেন, কি রে, নতুন বউকে নিয়ে চলে এসেছিস? এখনই শাশুড়ি সেবা শুরু করবে নাকি তোর জন্য? আমি আনিনি, তোমার বৌমাই আমাকে বলেছে তোমার কথা। না হলে কেউ তো আমাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে মলম। ওষুধ নিয়ে আসে মাহিবা। শাশুড়ির সামনে এসে ধীর কণ্ঠে অনুমতি চাইতে বলে। আমি দিয়ে দিই। অবাক হয় সকলেই। বিয়ের পরদেরই শাশুড়ি সেবার এমন ঘটনা মনে হয় কারো জানা নেই। সালেহা বেগম মনে মনে হাসেন। মানুষ চিনতে ভুল করেননি তিনি। আহমাদ ভাবে মেয়েটা কি আসলেই এমন নাকি নাটক করছে। শিউলি বেগম বলেন, দাও দাও, তোমার শাশুড়ি তুমি তো দেখবে, আমরা আজ আছি কাল নেই। ধীরে সুস্থে পায়ের গোড়ালি ও তার আশেপাশের জায়গায় মলম দিতে থাকে মাহিবা। সকলেই তার দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে অস্বস্তি ঘিরে ধরে তাকে। একবার চোখ উঠিয়ে সবাইকে দেখে আবার চোখ নামিয়ে জড়তা ভরা মুখে বলে, ইয়ে, এরকম করে তাকিয়ে থাকলে তো লজ্জা লাগে। কথা শুনে এবং কথার ধরন দেখে হেসে দেয় সকলে। এই প্রথম আহমাদের হাসি দৃষ্টিগোচর হয় মাহিবার। মনে মনে আওড়ায়, মাশাআল্লাহ। সালেহা বেগম বলে ওঠেন, এই কেউ দেখবে না আমার বৌমাকে? এই শিউলির চোখ সরা, দেখছিস না ও লজ্জা পাচ্ছে? রসিকতাপূর্ণ এই কথায় আবার হেসে ওঠে সকলে। বাদ যায় না মাহিবাও। সেই ক্ষণে ঘরে প্রবেশ করে সালেহা বেগমের বড় বোন শেফালি বেগম। এক ভাই তিন বোনের মাঝেই তিনি সবার বড়। তারপর ভাই সালেহা এবং সবার ছোট শিউলি বেগম। ঘরে ঢুকে হাসি খুশি পরিবেশ দেখে চোখ শুরু করে তাকান সবার দিকে। কি রে, আমাকে রেখে সবাই হাসছিস কেন? বল দেখি, আমি একটু হাসি। হাসি মুখে শিউলি বেগম বলেন, তেমন কিছু না বড় আপা, দেখছি মেঝো আপার বৌভাগ্য আল্লাহ দিলে ভালোই। এসেই কেমন শাশুড়ির সেবা করছে দেখছো? তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিবাকে পরখ করেন শেফালি বেগম। তাই নাকি? তেমন হলে তো ভালোই। মাহিবার দিকে দৃষ্টি রেখেই তার কাছে এসে দাঁড়ান শেফালি বেগম। হুট করে মেয়েটার থুতনিতে হাত রেখে মুখ উঠিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখেন। হাসি মুখে থাকলেও বড় খালা শাশুড়ির আগমনে পরিবেশ কিছুটা নীরব হয়। তার সম্পর্কে কথা উঠলে বেশ অস্বস্তি বোধ করে মাহিবা। হঠাৎ শেফালি বেগমের আক্রমণে চমকে ওঠে। চেহারা আছে মোটামুটি, কিন্তু রংটা একটু উজ্জ্বল হলে ভালো হতো। নাকটা এত উঁচু কেন গমি? কারো রং ভালো না হলে ছেলে মেয়ের রং তো আরো ময়লা হবে। মাহিবা হতচকিত। এভাবে যে চেহারা নিয়ে মতামত দেওয়া যায় সে ধারণা তার ছিল না। নাক কি সে নিজে বানিয়েছে, নাকি যে বলবে এত উঁচু কেন? আর গায়ের রং? মাহিবা এ পর্যন্ত তার গায়ের রং নিয়ে তৃপ্ত ছিল। যেমন আল্লাহ তাকে দিয়েছে তেমনি নিজের জন্য সর্বোত্তম বলে খুশি মনে মেনে নিয়েছে। না কোনো অসন্তুষ্টি ছিল, না কোনো হীনমন্যতা। শেফালি বেগমের আক্রমণে ভরকে গেলেও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এমন চিন্তা চেতনার মানুষকে মুখে বলে কিছু বোঝানো যায় না। এরা ঠেকে শেখে। তার উপরে সে নতুন বউ। এখন কিছু বললেই যদি আবার কিছু মনে করে, থাক বাবা। তবে শিউলি বেগম চুপ থাকলেন না। বড় বোনের কথার বিপরীতে বললেন, এখানে কার গায়ের রং তুমি ময়লা দেখলে বলো তো?
আমাদের আহম্মদ মাহিবাকে পাশাপাশি কি সুন্দর লাগে দেখছো? আর ছেলে মেয়ে কেমন হবে এসব আল্লাহর ইচ্ছা। না হলে দেখো তুমি দুলা ভাই দুজনেই ফর্সা, তাহলে তোমার সায়ান অমন শ্যামলা হলো কেন? ছেলের কথা উঠতেই মুখ বন্ধ হয়ে যায় মাহিবার। শিউলি বেগমের উত্তর শুনে মুখ নামিয়ে স্মিত হাসে। আহমাদ কিছু বলতে চাইলেও ছোট খালার কথায় আর কিছু বলার প্রয়োজন মনে করে না। মহিলা মানুষের মাথায় এত পেঁয়াজ কেন? শহরের এক প্রান্তে অবস্থিত 3 তলা বাড়ির দোতলায় যেন মানুষের ছোটখাটো একটা ঢল নেমেছে। হবে না, ইয়াসির বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। বাবা মা দুই দিকের আত্মীয়, সাথে তাদের ছেলে মেয়ে। কিছুক্ষণ আগেই আবার বউ ভাতের আয়োজনে সামিল হয়েছে মাহিবার বাবার বাড়ির লোকজন। লোকে লোকারণ্য মহল। সালেহা বেগমের একার পক্ষে সব দিক সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। হিমশিম খেয়ে যাচ্ছেন মধ্যবয়স্ক মহিলা। বোনেরা আর দেবরটা সাথে আছে বলেই কিছু বাঁচা। কাল থেকে মৃত স্বামীকে ক্ষণে ক্ষণে মনে পড়ছে। এই দিনটা নিয়ে কত স্বপ্নই না দেখেছিল মানুষটা। দীর্ঘশ্বাস ফেলে ফের অতিথি আপ্যায়নে মন দেন। ক্ষণকাল পরই ছুটে ঘরে যান। আলমারিতে কাপড়ের ভাঁজে থাকা ফটো ফ্রেমটা সযত্নে আঁচল দিয়ে মোছেন। আপনার আহমাদের বিয়ে দিয়ে দিলাম। ইয়াসির সাহেব, আপনি এলেন না কেন? টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। ডাক আসলে তড়িঘড়ি করে ছবি আবার আগের জায়গায় রেখে অধরে রেখা টানেন। স্মৃতিকে যত্নে রেখে সময়ের অবগাহনে পা মেলান। নিয়মানুসারে আজকে আহমাদ আর মাহিবা যাবে মাহিবার বাবার বাড়িতে। বউ ভাতের আয়োজন শেষ হতেই সালেহা বেগম তাড়া দেন মাহিবাকে গুছিয়ে নিতে। কি রে, তৈরি হয়ে নে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। থেমে আবার বলেন, তোকে তুই করে বলছি বলে রাগ করিস নাকি? প্রসন্ন কণ্ঠে উত্তর দেয় মাহিবা। না মা, কি যে বলেন, আদর করে যা ডাকবেন তাতেই শান্তি। স্বস্তির হাসি হাসে সালেহা বেগম। আচ্ছা শোন, যে গয়নাগুলো এ বাড়ি থেকে দেওয়া হয়েছে সবগুলো পরে যাবি, ঠিক আছে? বাদ্য মেয়ের মতো ঘাড় কাত করে মাহিবা। এরই মাঝে ঘরে প্রবেশ করেন শেফালি বেগম। বউ শাশুড়ির কথার মাঝেই বলেন, কি গো বৌমা, তোমার মামা শ্বশুর, খালু শ্বশুর, চাচা শ্বশুর সবাই বসে আছেন। তাদের সাথে তো দেখা করলা না একবারও। যাওয়ার আগে দেখা করে যেও। ইতস্তত করে মাহিবা। কিছু বলতে যাওয়ার আগে শাশুড়ির দিকে তাকায়। নীরব সম্মতি দেন সালেহা। ওনারা তো আমার গায়রে মাহরাম, ওনাদের সাথে দেখা দেয়া হারাম। ঈষৎ বিরক্ত কণ্ঠে শেফালি বলেন, সে আমি জানি, তোমার হুজুর হওয়ার কথা। যাওয়ার সময় বোরকা টোরকা গায়ে দিয়ে একটা সালাম দিয়ে গেলেই হলো, আর কিছু করা লাগে না। ওরাও বসেনি তোমার সাথে খোঁজ গল্প করার জন্য। কথার ঝাঁজে বিক্ষিপ্ত হয় কোমল মন। সালেহা বলেন, সে দেখা যাবে। যা তো মাহিবা, আগে গোছানো শুরু কর। শাশুড়ির কথা অনুযায়ী গোছগাছ শুরু করে মাহিবা। যাওয়ার কালে সকলকে সালাম দিয়ে চলে যেতে নিলেই আবার জেকে ধরেন শেফালি। এ আবার কেমন ধরার ভদ্রতা? শ্বশুরদের সামনে মুখ ঢেকে চলে যাচ্ছ কেন? মুখ খুলে কথা বলো। অপেক্ষা করে মাহিবা। শাশুড়ি বা আহমাদ কেউ কিছু না বললে নিজেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, ওনারা আমার জন্য গায়রে মাহরাম খালামণি, ওনাদের সামনে আমার পর্দা করা ফরজ। রাগান্বিত মুখশ্রী করে শেফালি উত্তর দেন, আমাকে পর্দা শেখাও? পর্দা আমিও করি। 2 দিনের মেয়ে এসেছে আমাকে পর্দা শেখাতে। কেমন বউ আনলি সালেহা? বড়দের সম্মান করতে জানে না? এই মেয়ে বড়দের যে সম্মান করতে হয় এটা জানো না, নাকি খালি ঘোমটা দিয়ে বসে থাকার কথাই জানো? এই মুহূর্তে ভালো কথা বললেও যে শেফালি বুঝবেন না সেটা বুঝতে পেরেই চুপ থাকে মাহিবা। কষ্ট লাগলো ওর ব্যক্তিগত পুরুষটা ওর হয়ে কিছু বলল না। তবে সালেহা বলে ওঠেন, আপা বাদ দাও না, এসব তো আগে থেকেই জানতে, তাহলে এখন আবার এসব কেন? শিউলিও সায় দেন মেজ বোনের কথায়। হ্যাঁ বড় আপা, থামো তো, যাওয়ার সময় এমন করো না। সালেহা শিউলির কথাকে আগ্রহ করে মাহিবাকে চুপ থাকতে দেখে শেফালি আরো যোগ করেন, আমার ছেলের বউকে দেখছো? তোমার মতো না, বড়দের সাথে কথা বলতে জানে। অসামাজিক মেয়ে কোথাকার। না থেমে মাহিবার ননদ আহমাদের ছোট বোন আফিয়াকে উদ্দেশ্য করে বলেন, দেখিস আবিবা, তোর হুজুরনি ভাবির সাথে থেকে থেকে আবার এরকম হয়ে যাস না। উচ্চ মাধ্যমিক পড়ুয়া আফিয়া উত্তরে মুখ বাঁকিয়ে বলে, এইসব হুজুরদের আমার একটুও পছন্দ না, যত নষ্টের গোড়া, বোরকার নিচে দিয়ে যত আকাম গোকাম। ধমকে ওঠে আহমাদ।
ঘর থেকে বের হতেই একবার মেজাজ খারাপ হয়েছে। এই মেয়ের খ্যাত পোশাক আশাক দেখে মেজাজ আর ঠিক ছিল না। সকালে মেয়েটার জন্য যতটা মনে জায়গা তৈরি হয়েছিল সেটা যেন এক নিমিষেই গায়েব হয়ে গেছে। তবে একটা জিনিস আহমাদ খেয়াল করল, এতদিন তার ধারণা ছিল যে কোনো মতের, যে কোনো চিন্তার মানুষকে সে সম্মান করতে পারে, শ্রদ্ধার চোখে দেখতে পারে। কিন্তু মাহিবার পোশাকের প্রতি বিরক্ত তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে তখনই কাউকে শ্রদ্ধা করতে পারে যতক্ষণ তার অবলম্বন করার মতো পথ তার পছন্দ হয়, অন্যথায় নয়। নিজের নতুন দিক আবিষ্কার করা আহমাদ আফিয়ার কথায় বেজায় চটে গেল। যত যাই হোক, সে তো ছোট বোনদের বেয়াদবি শিক্ষা দেয়নি। এসব কি ধরনের কথা আফিয়া? ও বয়সে তোর থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।